স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ। একই সময় মশাল মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডে ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তারা। খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি জাতিসংঘ পার্ক থেকে শুরু হয়ে শামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে প্রদক্ষিণ করে। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বন্দরনগরী চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর ১৬ শহর রেল স্টেশনেই বিক্ষোভ করেন তারা। এই ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। ভারতীয় কোন রকম ষড়যন্ত্র এই বাংলায় চলবে না। আপনাদের সকল দাদাগিরি রুখে দিতে বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে। পটুয়াখালীর কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সকাল ৯টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাশেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জনের বাড়ি গামুরতলা গ্রামে, বাকি ৪ জনের বাড়ি আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে কাশেমের বাড়িতে আটককৃতদের আসা যাওয়া ছিল। মঙ্গলবার ভোর রাত ৩টায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। পরে রাসেল হাওলাদারের স্ত্রী কাশেমের বাড়িতে গিয়ে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করেন। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ২ জনের নামে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা বেড়েছে। তবে দলের নেতারা এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলছেন, এখনও 4টি মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আছেন তারেক রহমান। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারি হওয়ার পর গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। তার বিরুদ্ধে হওয়া ৮৪টি মামলার মধ্যে 5টিতে সাজা হয়, আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন ৩৯টি মামলায়। রোববার বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেয় হাইকোর্ট। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাকি ৪ মামলাতেও ন্যায় বিচার পাবেন তিনি। প্রত্যেকটা মামলায় বানোয়াট, মিথ্যা ভিত্তির উপরে দাঁড় করানো, এবং গতকালকে ইনফেমাস ২১শে আগস্টের মামলায় সেটি প্রমাণিত হয়েছে। দেশে ফেরার সাথে যে মিথ্যা বানোয়াট মামলাগুলো আছে, কোনো মামলায় সম্পৃক্ত না। বাট দেশে আসার প্রেক্ষাপটটা নিয়ে তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যথাসময়ে। তবে ঠিক কবে দেশে ফিরবেন তারেক রহমান, সে ব্যাপারে দলটির শীর্ষ নেতাদের পক্ষ থেকে পাওয়া যায়নি নিশ্চিত কোনো তথ্য। ডিউ প্রসেস অফ লর মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করছি দ্রুততম সময়ে, এবং আমি আশা করি তো চেষ্টা করে দেন। কিন্তু কোর্টেরও তো একটা প্রক্রিয়া আছে, এটা তো আমরা তো আর কোর্টকে বলতে পারবো না যে এটা অমুক তারিখের মধ্যে সব শেষ করে দেয়। কোর্টের প্রক্রিয়া চলছে, প্রক্রিয়ার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। বিএনপির আমাদের যারা লয়ার আছে তারা চেষ্টা করছে, সবাই তো চাচ্ছে দ্রুততম সময় ওনার এখানে ফিরে আসুক। ওনার অনুপস্থিতিতে আমরা অনুভব করছি। আরও 4টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সবগুলোই মিথ্যা মামলা। তো এইসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি, এবং এই রায় পাওয়ার পরেই আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে আসবেন বলে আমরা আশা রাখি। তারেক রহমান কবে দেশে ফিরছেন তা নিয়ে দলের সর্বস্তরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। দ্রুততম সময়ে বাকি মামলায় খালাস পেলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা তৃণমূল পর্যায়ের নেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার একটি ভিন্ন রকম খবর। ধানমন্ডি লেগে হাত বাড়ালে এখন পাওয়া যায় বই।
পার্কে মনোরম পরিবেশে চাইলেই বিনামূল্যে বই পড়ার সুযোগ পাচ্ছেন পথচারীরা। ব্যতিক্রমী এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। প্রকৃতি ও সাহিত্য একে অপরের পরিপূরক। গাছের ছায়ায় নির্মল বাতাসে বই পড়ার মুহূর্ত মনকে শান্ত ও সজীব করে। রাজধানীর ধানমন্ডি লেকের পাড়ে এমন পরিবেশে বই পড়ার এক আয়োজন সবার নজর কেড়েছে। লেকের গাছে ঝুলছে ছোট ছোট বাক্স, দেখতে ঠিক যেন পোষা পাখির ঘর কিংবা ছোট ডাকবাক্সের মতো। এসব বাক্সে রাখা আছে নানা লেখকের বই। যে কেউ সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন, আবার পড়া শেষে রেখে যাওয়াই নিয়ম। ধানমন্ডি লেকে এমন ক্ষুদে লাইব্রেরি রয়েছে 15টি। এই উদ্যোগ আকৃষ্ট করেছে পথচারীদের। বই তো হচ্ছে আমাদের বন্ধু, এইরকম একটা উদ্যোগ, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন। কয়েকদিন ধরে দেখতেছি, গ্রুপের মধ্যে দেখতেছি এটা রিভিউ, তো আজকে আসলাম মানে কাজে ফাঁকে। অ্যাকচুয়ালি সাধারণত মানুষ এই উদ্যোগগুলো সহজে নেয় না, বাট যিনি নিয়েছেন তিনি খুব ভালো কাজ করেছেন। প্রকৃতি ঘেরার পরিবেশে বই পড়ার আনন্দটা অনেক সুন্দর। জার্মানির রাস্তা থেকে শুরু করে জঙ্গলে রয়েছে বুক সেলফ। ফেসবুকে এর ভিডিও দেখে এমন উদ্যোগের অনুপ্রেরণা পান জাকিয়া রাহান রূপা। জার্মানিতে বিভিন্ন রাস্তায় এরকম বুক সেলফ বসানো থাকে, তো ওখান থেকে মানুষ বই পড়ে, পড়া হলে রেখে দেয়। তো সেটা থেকে আমার অনুপ্রেরণা পাওয়া। ধানমন্ডি লেকের একদম পাশেই আমার বাড়ি, তখন মনে হলো যে ধানমন্ডিতে আমি এরকম কিছু করি। তিনি জানান, উদ্যোগটি শুরু করার পর থেকে অনেকে তার পাশে দাঁড়িয়েছেন, বই দিয়ে সহযোগিতা করেছেন। বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরির ইচ্ছা থেকেই তার এমন উদ্যোগ। বই ও প্রকৃতি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বইয়ের পাতায় যেমন রয়েছে হাজারো জ্ঞান, তেমনি প্রকৃতির কোলে অগণিত শিক্ষা। ছোট ছোট এই বইয়ের খোপগুলো পাঠকদের এই দুইয়ের স্বাদ একসঙ্গে নেয়ার সুযোগ করে দিয়েছে। পথচারীরা এই উদ্যোগের যেমন প্রশংসা করছেন, তেমনি বলছেন এটি যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির মাঝেই হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 11 জনের প্রাণ গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ তুলে মর্টার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে এ হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহর চালানো হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি স্থানে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় 44,500 জনে পৌঁছেছে। এদিকে গাজাকে পৃথিবীর দোজক বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের তৈরি সোশ্যাল মিডিয়া ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার অভিষেকের আগে হামাসের কবজায় থাকা জিম্মিরা মুক্তি না পেলে ভয়াবহ পরিস্থিতি হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক বলেও মন্তব্য করেন ট্রাম্প। বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। কুমিল্লায় ম্যাচ শুরু হবে বেলা 2:30টায়। প্রিমিয়ার লিগে অংশ নেয়া 10টি ক্লাব খেলবে ফেডারেশন কাপে। 2 গ্রুপে 5টি করে ক্লাব সিঙ্গেল লিগ ভিত্তিতে মুখোমুখি হবে একে অপরের। এরপর 2 গ্রুপের সেরা 4টি দল উঠবে কোয়ালিফায়ার্সে। 2 গ্রুপের 2 সেরার মধ্যে হবে প্রথম কোয়ালিফায়ার। এই ম্যাচের জয়ী ক্লাব সরাসরি চলে যাবে ফাইনালে। অন্যদিকে 2 গ্রুপের 2 রানার্স আপ মুখোমুখি হবে কোয়ালিফায়ার্স 2তে। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 2 মে। এলটন জন ব্রিটিশ গায়ক, গীতিকার এবং পিয়ানো বাদক। অসংখ্য জনপ্রিয় গানের কারিগর এই শিল্পী হারিয়ে ফেলেছেন তার দৃষ্টিশক্তি। ইনফেকশনের কারণে অন্ধ হয়ে গিয়েছেন বলে দর্শক শ্রোতাদের নিজেই জানিয়েছেন তিনি। When things go wrong, when the scent of her lingers, temptation strong, in through the boundary of his married man.
যখন কোনো কিছু ভুল হয়ে যায়। শিল্পী এলটন জন 1989 সালে এই স্যাক্রিফাইস গান গেয়ে সারা বিশ্ব মাতাল করেন। এবার প্রকৃতি যেন তার সাথে ভুল আচরণ করেছে। বিশ্ব মঞ্চ কাঁপানো এলটন জন আর চোখে দেখছেন না, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, আর পারফরমেন্স দেখতে পান না। এ তথ্য শিল্পী নিজেই দিলেন তার শ্রোতাদের। ৭৭ বছর বয়সী এলটন জন নিজের অন্ধত্ব নিয়ে মুখ খুললেন। সংক্রমণের কারণে এই অন্ধত্ব বলে জানান তিনি। এই কঠিন সময় সঙ্গীর পাশে থাকার জন্য তাকে ধন্যবাদও জানান। যুক্তরাজ্যের রাজবধূ ডায়ানা মারা যাবার পর এলটনের গাওয়া গুড বাই ইংল্যান্ডস রোজ খুবই জনপ্রিয় হয়। বাংলাদেশে তার ভক্তের সংখ্যা আরও বেড়ে যায়। ১ ডিসেম্বর লন্ডনের ওয়েস্ট এন্ডের ডোমিনিয়ন থিয়েটারের অনুষ্ঠিত দ্য ডেভিল ওয়ার্স প্রাডা দ্য মিউজিক্যাল প্রিমিয়ারের পরে একটি আবেগঘন বক্তৃতা দেন এলটন। তখনই শ্রোতাদের নিজের অন্ধত্ব নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সঙ্গী ডেভিড ফার্নিশকে ধন্যবাদ জানিয়ে বলেন সব সময় তিনি পাশে ছিলেন, মানসিকভাবে তাকে সাহায্য করেছেন বলেও জানান। দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তিনি চিকিৎসকের অধীনে রয়েছেন বলেও জানান এই ব্রিটিশ শিল্পী। জনের এই দৃঢ় মনোভাবের প্রশংসা করেছেন ভক্তরা। দৃষ্টিশক্তি হারানোর পরেও যেভাবে নিজের শিল্প সত্তাকে বাঁচিয়ে রেখেছেন জন, তা দেখে রীতিমতো মুগ্ধ ভক্তরা। স্যাক্রিফাইস খ্যাত গায়ক জন চলচ্চিত্র নির্মাতা ডেভিড ফার্মিসকে বিয়ে করেন 2014 সালে। 31 বছর সম্পর্কে থাকার পর অবশেষে তারা গাঁট ছাড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় 3 দশকের বেশি সময় তারা কাটিয়েছেন একসঙ্গে, সুখ দুঃখের সাথী হয়ে। ব্রিটিশ গায়ক, গীতিকার ও পিয়ানো বাদক এলটন জন 1969 সালে তার প্রথম অ্যালবাম এমটি স্কাই প্রকাশ করেন। 1 বছর পরে এলটন ব্যান্ড গঠন করেন। তার প্রথম হিট একক অ্যালবাম ইয়োর গান। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।